আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা ৪৬ বছরের দণ্ডনীয় অপরাধের খতিয়ান প্রকাশ। শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লায় এসিডেন্টের নির্দেশে মুসলমানদের বাড়ি ভাঙল উগ্রবাদী সংগঠন ইসকন। ভিডিও করতে লাগছে, পুলিশ দিয়া মোবাইলটা নিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পারিবারিক রাজনীতির উত্তরাধিকারে উত্থান হয় শেখ হাসিনার। অপরিপক্ষ হলেও শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে ১৯৮১ সালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। টানা ৪৪ বছর ধরে পালন করেছেন এই দায়িত্ব। এর মধ্যে ৫ বার প্রধানমন্ত্রী ও ২ বার বিরোধী দলের নেতা ছিলেন। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যান হাসিনা। এর আগেই তার নির্দেশে দেশে চলে গণহত্যা। সেই অপরাধের দায়ে গত সোমবার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় ১৯৮১ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো অবস্থান না থাকলেও বাবা শেখ মুজিবের পরিচয়ে দলটির সভাপতি হন। তখনও তিনি ভারতের নির্বাসনে ছিলেন। তাকে শীর্ষ পদে আসীন করার ক্ষেত্রে দলের একটি অংশে তীব্র বিরোধিতাও ছিল। সভাপতি হওয়ার ৩ মাসের মাথায় ওই বছরের ১৭ মে দেশে এসে আওয়ামী লীগের দায়িত্ব নেন ৩৩ বছর বয়সী শেখ হাসিনা। অভিযোগ আছে, দলের দায়িত্ব নিয়ে তিনি একটি নিজস্ব বলয় তৈরি করেন, একে একে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করেন। ১৯৬৬ সালে ইডেন কলেজ ছাত্র সংগঠন নির্বাচনের সময় রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় হাসিনাকে ভিপি পদে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে ছিলেন ছাত্রলীগের বর্তমানের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। পরে শেখ মুজিবের প্রভাব খাটিয়ে মনোনয়ন দিতে বাধ্য করা হয়। হাসিনা এই ক্ষোভ পুষে রাখেন বলে দলের মধ্যে আলোচনা আছে। আব্দুর রাজ্জাকের মতো আব্দুল জলিলকেও শেষ জীবনের অসম্মানিত হয়ে চলে যেতে হয়েছে। আব্দুল জলিল 111-এর সময় গ্রেপ্তার হয়ে যৌথ বাহিনীর কাছে হাসিনা চাঁদাবাজি ও নানা নিয়ম দুর্নীতি সহ অপশাসনের স্বীকারোক্তি দেওয়ার কারণে ক্ষুব্ধ হন আওয়ামী লীগ প্রধান, যার কারণে পরে দল বা সরকার আব্দুল জলিলকে মূল্যায়ন করা হয়নি। অবশ্য যৌথ বাহিনীর কাছে এই ধরনের স্বীকারোক্তি দিলেও হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম দলে বহাল আছেন। জানা গেছে ১৯৮১ সালে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর হাসিনা দল গোছানোর পাশাপাশি আন্দোলনের কর্মসূচি পালন শুরু করেন। তিনি বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে যুগপৎভাবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন যুক্ত হয়। তবে বিএনপি, জামাত ইসলামী ও আন্দোলনরত বামপন্থী দলগুলোর সঙ্গে বেইমানি করে হাসিনার এরশাদ সরকারের সাধারণ নির্বাচনে অংশ নেয়। পরে অবশ্য পরাজিত হয় এরশাদকে ক্ষমতাচ্যুত করতে তিনি আবার বিএনপি ও জামাতের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিত আন্দোলনে যোগ দেন। এরশাদের পতনের পর অনুষ্ঠিত ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতা আসার জন্য ব্যাপক প্রচার চালান হাসিনা। সংশ্লিষ্টরা জানান, এই সময় তার অবস্থান এমন ছিল যে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী। তবে নির্বাচনে তার দলের ভরাডুবি হয়। নির্বাচনে আওয়ামী লীগ মাত্র ৪৪ আসনে জয়লাভ করে। হতবাক হাসিনা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন, কিন্তু দেশের ইতিহাসে যত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে তার মধ্যে সেটি একটি। এমনটি তার দলের প্রভাবশালী নেতা ডক্টর কামাল হোসেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারও বলেছিলেন, যদিও এ কারণে তিনি দলের রোষানলে পড়েন। নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেও হাসিনা সহ আওয়ামী লীগের এমপিরা শপথ নেন। দলটির সভাপতি বিরোধী দলীয় নেতা দায়িত্ব পালন করেন। তবে একের পর এক সংসদ বর্জন করে বিএনপি সরকারকে দেশ পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করেন তিনি। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে জয়ী হয়ে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী হন হাসিনা। তবে দুর্নীতি, অপশাসন ও ভারতপন্থী মনোভাবের কারণে সমালোচনার মুখে পড়ে। এ সময় ১ টাকা টোকেন মূল্যে গণভবন বরাদ্দ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি নির্বাচনের আগে ওই বাড়ি ত্যাগ করতে বাধ্য হন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে বিএনপির কাছে লজ্জাজনক পরাজয় হয় হাসিনা নেতৃত্বাধীন দলের।
আওয়ামী লীগ মাত্র ৬২ আসন পায়। নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন এবং প্রাথমিকভাবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানান হাসিনা। এমনকি তারই নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে অত্যন্ত বাজেভাবে অপমান করতে থাকেন। হাসিনা ও তার আইন প্রণেতারা সংসদে যোগ দিতে অস্বীকৃতি জানান। তবে সংবিধান অনুযায়ী ৯০টি বৈঠকে টানা অনুপস্থিত থাকলে সংসদীয় সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধান থাকায় হাসিনার সংসদে ফেরেন। বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের সরকারের মেয়াদের শেষ দিন ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লক্ষ্মীবৈঠার আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা ও হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ। পরে আন্দোলনে অব্যাহত রাখে। তাদের আন্দোলনে ভীত হয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি KM হাসান। তাদের আন্দোলন এতটাই সহিংস রূপ ধারণ করে যে ২০০৭ সালের জানুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। হাসিনাকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়। তবে খালেদা জিয়া দেশ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। ফলে হাসিনা মনে করেন যে রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বিতার কাছে তিনি পিছিয়ে পড়ছিলেন। এ কারণে তিনি বাড়ি ফিরে আসতে চান। তত্ত্বাবধায়ক সরকার প্রাথমিকভাবে তার দেশে ফেরার চেষ্টা প্রতিরোধ করলেও পরে তাকে আসার অনুমতি দেয়। তবে তাকে কারাগারে পাঠানো হয়। খালেদা জিয়াকেও কারাগারে পাঠানো হয়। এই সময় -2 ফর্মুলা নামে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা নিয়ে বেশ আলোচনা হয়, কিন্তু তার সফল হয়নি। ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য হাসিনা ও খালেদা জিয়া মুক্তি পান ও বছরের ডিসেম্বরের নির্বাচনে হাসিনা ব্যাপক ভোটে জয়লাভ করেন। যদিও 111 সরকারকে আইনি বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, হাসিনাকে মসনদে বসানো হয় বলে অভিযোগ আছে। ক্ষমতার এসেই স্বৈরশাসকমূলক দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসার রাজনীতি প্রকাশ করতে শুরু করেন হাসিনা। তিনি বিরোধী মতামতের প্রতি ক্রমবর্ধমান অসহিংসতা প্রদর্শন করতে শুরু করেন। সংবাদ মাধ্যম তার কঠোর আক্রমণের শিকার হয় এবং তিনি বিএনপিকে ধ্বংস করার অঙ্গীকার করেন। সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করেন। তিনি 111 সরকারের নিজের নামে করা সব মামলা উঠিয়ে নেন এবং কথিত দুর্নীতির মামলায় অভিযুক্ত করে ৩ বারের প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে কারাদণ্ড দেন। হাসিনা দুঃশাসনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল বিচারিক হত্যাকাণ্ড। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচনে ক্ষমতা ধরে রেখে ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নাটক মঞ্চস্থ করেন হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ দলটির শীর্ষ ৬ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এমনকি দলটির নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদ করায় শতাধিক নিরাস্ত্র ভক্তকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া বিএনপির বর্ষীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে প্রবর্ষণের বিচারের নামে হত্যা করা হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিষ্ঠানটি থেকে সরিয়ে দেয় হাসিনা। তাকে নানাভাবে হয়রানি করা হয়। হাসিনার সবচেয়ে বিধ্বংসী কাজটি করেন সংবিধানের সংশোধন নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিলুপ্ত করা। এর মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ শেষ করে দেন। এর জের ধরে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে একতরফা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেন। এই ৩টি নির্বাচন দেশের জনগণের কাছে যথাক্রমে বিনা ভোট, রাতের ভোট ও ডামি নির্বাচনের নামে পরিচিত পায়। টানা ১৫.৫ বছরের শাসনাবলী হাসিনা ক্রমান্বয়ে বিধ্বংসী হয়ে উঠলেন। তিনি বিরোধী কণ্ঠরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন তৈরি করেন। সংবাদ মাধ্যম, আইন ও তার গোয়েন্দা বাহিনী অ্যাপট ব্যবহার করে সবকিছু স্তব্ধ এবং ভয়ভীতির মধ্যে রেখেছিলেন। একটি ভয়ের শাসন প্রতিষ্ঠিত হয়, সমস্ত সমালোচনা দমন করা হয়। এতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা হয়। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, দুদক সহ সরকারের প্রতিষ্ঠানগুলো একে একে ধ্বংস হয়ে যায়। মানবাধিকার কমিশন নিষ্ক্রিয় হয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তুলে নিয়ে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপকভাবে ঘটতে থাকে। তার সরকার স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বারবার আইনি উপেক্ষা করে কয়েকটি পদক্ষেপ নেন। সংসদ তার প্রতি এতটা অনুগত হয়ে ওঠে যে এটি কখনো তার মন্ত্রিসভার জবাবদিহিতা নিশ্চিত করেনি। ওই সভা একমাত্র কাজ ছিল হাসিনার প্রশংসা করা। এই সময় তিনি ব্যক্তি পূজারও রাজনীতি শুরু করেন। মৃত বাবা শেখ মুজিবের স্মৃতিকে ধরে রাখতে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের নিয়ম করেন। সব মুদ্রায় শেখ মুজিবের ছবি যুক্ত করেন। ২০২০ সালে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে। তার ২ বছরের বেশি সময় টেনে নেন। এজন্য রাষ্ট্রীয় শত শত কোটি টাকা ব্যয় করা হয়। মা ফজিলাতুন্নেসা ও ভাইয়ের নামে রাষ্ট্রীয় দিবস চালু করেন। ১৫.৫ বছরের ফ্যাসিজমের সময় হাসিনা সম্পূর্ণভাবে চাটুকার এবং দুর্নীতিগ্রস্তদের মাধ্যমে ঘেরাও হয়ে যান।
তারা কেবল তার প্রশংসা ও দেশের অসত্য চিত্র উপস্থাপন করতেন। তিনি উন্নয়নের মিথ্যকে নিজের গর্ব হিসেবে তুলে ধরতে শুরু করেন। অবকাঠামো নির্মাণে প্রাকৃতিক প্রবাহকে তার একক কৃতিত্ব হিসেবে দেখাতে শুরু করেন। আর দুর্নীতির কারণে প্রকল্পগুলোর খরচ অত্যন্ত বেড়ে যায়। হাসিনার দীর্ঘ শাসনামলে জুড়ে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা সহ ভোটাধিকার ও বাক স্বাধীনতার হরণ বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের গুম বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি নিপীড়ন, সরকারি পৃষ্ঠপোষকতার ঋণের নামে ব্যাংক লুণ্ঠন, সরকার ঘনিষ্ঠতার ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক দলীয়করণ, দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, ভারতের সঙ্গে নজরানো পররাষ্ট্রনীতি ইত্যাদি কারণে ছিল তীব্র গণ অসন্তোষ। গণমাধ্যমের উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বানোয়াট পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে প্রশাসনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। আর্থিক খাত ব্যাপক দুর্নীতিতে আক্রান্ত হয়ে যায়। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। হাসিনার শাসনামলে রীতিমতো আইন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়। এসব কারণে তার সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বারুদের বিশাল স্তূপের মতো জমা হচ্ছিল। আওয়ামী লীগ সরকার ও বিরোধী দলের আন্দোলন ও ভিন্নমত দমনের জন্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল। গত 1.5 দশকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা, অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে পরবর্তী সময়ে অস্বীকার করা হয়। তাদের অনেকে ফিরে আসেন, কারো লাশ পাওয়া যায়, আবার অনেকে এখনো নিখোঁজ আছেন। চতুর্থ দফায় 2024 সালে ক্ষমতা আসার পর তার অপশাসন অব্যাহত থাকে। তবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরে পতনের মুখে পড়ে হাসিনার ফ্যাসিজম।